আমি যদি তোকে মাসে 40,000 টাকা মাইনের একটা চাকরি দিয়ে করবি? আরে না না, আরে আজকে উঠলি কেন? ওই আমার কোম্পানির ওই যে সুপারভাইজার অধিকারী ছিল না, কদিন আগেই মারা গেছে, তাই আমি চাইছিলাম যে ওই চেয়ারটায় কালকে থেকে তুই বস। এসব কি বলছো তুমি? তুমি আমাকে স্বপ্ন দেখাচ্ছ? আরে না রে, না 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 না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, একেবারে বাস্তব। তোর হাত ধরে বাস্তবের রাস্তা দিয়ে কিভাবে হাঁটতে হবে সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। অপরাজিতা, তুমি এক কাজ করো, সজলকে এখনই তুমি সঙ্গে করে নিয়ে অফিসে চলে যাও, তারপর ম্যানেজার বাবুকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করে ওর হাতে দিয়ে দেবে। আর শোনো, ক্যাশিয়ারকে বলে ওর 1 মাসের অ্যাডভান্স 40,000 টাকা ওর হাতে তুলে দিও। কিরে, খুশি তো? আমি ভাবতেই পারছি না তোমাকে কি বলে ধন্যবাদ দেবো। আরে দূর বোকা, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো মানুষের ধর্ম। যা যা যা, মন দিয়ে কাজ কর, যা 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 যা। ঠিক আছে, আমি যাচ্ছি বিলাস, আমি যাচ্ছি। আমার একমাত্র বোন বন্নিকে এই সুসংবাদটা দিয়ে আসি। আমি তোমার এই উপকারের কথাটা না কোনোদিন ভুলবো না বিলাস। শোন, বন্নিকে কিন্তু আমার সঙ্গে দেখা করতে বলিস, কেমন? অনেকদিন ওকে দেখিনি তো, মনটা কেমন কেমন করছে। নিশ্চয়ই বলবো বিলাস দা, তোমার এই উপকারটা আমি কোনোদিন ভুলবো না, সত্যি বলছি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, ঠিক আছে, আমি আসছি। কি হলো? সরি স্যার, আমি আসছি। আগামীকাল সকাল 10টায় আমি এই সজল ঠিক আপনার কারখানাতে হাজির হয়ে যাবে স্যার। কি হলো? তুমি যেতে যেতে আবার থমকে দাঁড়ালে কেন? আপনাকে একটা গালাগালি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম স্যার। তাই নাকি? তা দাও। বন্নির সর্বনাশ করার জন্য দাদাকে যেভাবে আপনি নিজের ফাঁদে আটকে নিলেন, তাতে আজকে আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আপনি একটা আস্ত শুয়োরের বাচ্চা। দূর পাগলি, গালাগালি দিলে দিলে একটু ভালোই গালাগালি দিতে পারে, নিয়েছো? হালকা গালাগালি শুনে ভালো লাগে না, বুঝলি? সব কাজ করবো কিন্তু আমার একদম ভালো লাগছে না স্যার। কেন? আরে আপনি যা করছেন, এনে নিজেও মরবেন স্যার, আমাদেরও মারবেন দেখছি। একদম ঠিক কথা বলেছো শোভন। কথায় আছে না, বিড়াল তাড়াতে হলে প্রথম রাতেই তাড়াতে হয়, কিন্তু মশাই আপনি বিড়াল না তাড়াতে তাকে দুধ খাওয়াচ্ছেন। পা কেমন আছে? ভালো, কিন্তু খবর ভালো নয় স্যার। আরে খারাপ খবরটা কি সেটা বল। এখানকার গ্রামে একটা কলেজ না থাকার জন্য এখানকার ছেলে মেয়েদের বাইরে শহরে গিয়ে পড়াশোনা করতে হয়। আর বন্নি বিদেশ থেকে টাকা নিয়ে সেখানে একটা ইন্টারন্যাশনাল কলেজ খুলতে যাচ্ছে। ভালো কথা। আর কলেজ হবে আপনারই জমিতে। আমার জমিতে? হ্যাঁ বিলাস বাবু, ইট কলার কাছে আপনার যে জমিটা পড়ে আছে না, বন্নির নজর পড়েছে ওই জমিটার উপর। কি ওখানে যে আমি বাগান বাড়ি বানাবো ভেবেছি? আরে বাগান বাড়ি নিকুচি করেছে। বাগান বাড়ি যাকে হবে এখন স্কুল বাড়ি, স্মৃতি যাকে হবে এখন শিক্ষা। আর যেখানে একসময় আমরা মদ খাবো প্ল্যান করেছিলাম, সেখানে ছাত্রছাত্রীরা এখন টিফিন খাবে। কিন্তু আমি বুঝতে পারছি না, ওই জমির খবর ওকে দিল কে? আমি। হ্যাঁ আমি। তুমি যে সাধারণ মানুষের মুখের গ্রাসটা কেড়ে নিয়ে ওই জমিটা কেড়ে নিয়েছো, তাই ওই জমিটা আমি ওদেরকে ফেরত দিয়ে তোমার ওই মাথা থেকে পাপের বোঝাটা কিছুটা হলেও নামানোর চেষ্টা করেছি। বিশ্বাস করো তিস্তা, তোমাকে না একবার মা বলে ডাকতে ভারী ইচ্ছে করছে। এই না হলে বাংলার মমতাময়ী নারী। হ্যাঁ বিলাস বাবু, না 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 না, চুপ করো। তুমি বাইরের লোকেদের সামনে এভাবে নিজের স্ত্রীকে অপমান করতে তোমার এতটুকু লজ্জা করছে না? না, লজ্জা করছে না, কারণ আমি বিলাস বর্মন, আমি যেটা ঠিক মনে করব সেটাই করব।
আর আমার স্ত্রী হিসাবে তোমারও উচিত আমাকে সাপোর্ট করা। এতকাল তো তাই করে এসেছি, কিন্তু আমার বিবেক চেতনা শুনে তুইগুলো খোঁজা মেরে বলছে তোমার মতো স্বামীর সংসার করাচ্ছে আমার বিষ খেয়ে মরা যে অনেক ভালো। তাড়াতাড়ি বিষ খেয়ে মরে যেন, তো এমন দিন আসবে আমি নিজের হাতে গলা টিপে তোকে খুন করব। দেখবেন বিলাসবাবু, খুন করলে যেন কোনো প্রমাণ রাখবেন না, কারণ আইন তো প্রমাণ চায়, তাই না? তাই বলছেন কি প্রমাণ না থাকলে আপনিও মুক্ত আর আমার কাজও হালকা। বাহ বাহ বাহ, চমৎকার! আপনি না শপথ বাক্য পাঠ করে ওই পোশাকটা গায়ে পরেছিলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন বলে চাকরিটা নিয়েছিলেন। বৌদি! ছি, আপনার এই বৌদি মুখে এই নামটা শুনতে না আমার নিজের কাছে ঘৃণা লাগে, ঘৃণা। নীতি আদর্শ কর্তব্য বিক্রি করতে করতে নিজেদের এতটাই নিচে নামিয়ে ফেলেছেন যে চরিত্রহীনতার কালো কাপড়ে মুখটা একেবারে ঢেকে ফেলেছেন। না, একদম না। আর যাই বলুন, ওই চরিত্র নিয়ে কথা বলবেন না, চরিত্র নিয়ে কথা বলবেন না। আপনি তো জানেন না, ডেটল সাবান দিয়ে ধুয়ে না আমার চরিত্রটা একদম পরিষ্কার করা আছে। চুপ করুন, চুপ করুন। আপনি আপনার চরিত্র যে কি খারাপ তা আমার জানতে আর বাকি নেই। যেসব মেয়েরা নিজের পেটের খিদে নিবারণ করার জন্য দিনের পর দিন নিজেদেরকে বিক্রি করে, তাদেরকেই আপনারা দিনের বেলা গালাগালি দিয়ে বলেন পতিতা। রাতের অন্ধকারে তাদের সাথে ফুর্তি করে সকালবেলা বাজার করার টাকাটা তাদের কাছ থেকে হাত পেতে ভিক্ষা চাই নিয়ে আসে। বৌদি! সরকারি ভিখারি কথা করে। ও যাবে যাবে যাবে, বিলাসবাবু সবকে হচ্ছে কি সেই দেখুন, একেবারে এইভাবে আমাকে অপমান করে যাচ্ছে আর আপনি কিছুই বলছেন না। দেখুন, এরপর থেকে যখন উনি বাড়িতে থাকবেন না তখনই ডাকবেন, কেমন? এই মুখ্যমন্ত্রী মহিলা হবার পর থেকে দেখছি সব মহিলারাই এখন সাপের 5 পা দেখেছে। তুষার কিছু মনে করবে না। তুষার আমিও চলি স্যার, আমার কাজ সালা খবর দেওয়া, তাই জন্য সালা আমি মাল্লু পাই, তাই খবরটা দিতে এসেছিলাম। এখন আপনারা স্বামী স্ত্রী মিলে কি করবেন আপনারই বুঝুন, আমি চলি স্যার। ব্যাস, সবাই চলে গেছে তিস্তা, এবার আমি তোমার সাথে প্রেম করব। বিলাস! আসলে কি জানো তিস্তা, আমি মুখে যাই বলি না কেন, মনে মনে তো আমি তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই সমাজে আর 5টা পুরুষের মতো আমিও তোমাকে নিয়ে হাসতে চাই। ওহো, সবাই হাসছে বুঝি? হ্যাঁ, হাসছে, দেখো দেখো, সবাই হাসছে, দেখো। শুধু আমার মতো অসহায় নারীরা কাঁদছে। তোমাদের মতো চরিত্রহীন পুরুষের কাছে আমাদের মাথা ফাঁদে আমরা বারবার লজ্জাকে যে হারিয়ে ফেলেছি। তিস্তা 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 তিস্তা, শান্ত শান্ত। আমি জানি তুমি আমাকে খুব খারাপ বলে মনে করো আমি একটা অমানুষ, শয়তান, জানোয়ার। কিন্তু বিশ্বাস করো আমি সব পাপের প্রায়শ্চিত্ত করে মানুষ হতে চাই। তুমি মানুষ হলে আমি মনে করবো ওই সূর্যে গিয়ে পিকনিক করা আর মানুষ হওয়া দুই যে তোমার কাছে সমান। হ্যাঁ, আমি চেয়েছিলাম ছোট্ট একটা ভালোবাসার কুড়ে ঘর, তুমি আমাকে দিয়েছো চক্রান্তের ইমারত। আমি একটা চেয়েছিলাম ভালোবাসার সুন্দর মাটি, তুমি আমাকে দিয়েছো বেঈমানির বালিয়াড়ি। তুমি আমার কাছে চেয়েছিলে প্রেমের পরশ, আর আমি তোমাকে দিচ্ছি অসহ্য যন্ত্রণা। এই শালি, খুব লেগেছে তাই না? শোন, ঘরের বউ ঘরে থাকবে, বাইরে বেরিয়ে আমার কাছে বাধা দিতে গেলে না এমন মার মারবো, এই জন্ম তো ছাড়, কোনো জন্মে আর মেয়ে হয়ে জন্মাতে ইচ্ছে করবে না। মনে থাকে কথাটা, যেন মনে থাকে। স্বামীর নাম ধরে ডাকতে নেই শোনা। এ আমার বড় বড় আদরের বড় এ আমার বড় বড় আদরের। ঈশ্বর, তুমি আমাকে কোন পরীক্ষার সামনে দাঁড় করলে বলো না ঠাকুর। আমি শাখা সিঁদুরের জন্য না পারছি আঘাত আনতে, না
সব কথা মুখ বুঝে মেনে নিতে, আমার যন্ত্রণার্থী বুঝে এক করে কর্তব্য। বলো না ঠাকুর, আমি এখন কোথায় যাব? কোথায় গেলে পথ খুঁজে পাবো? বলো না ঠাকুর। পথ বলে দাও তুমি, কোন পথে যাই কোন পথে গেলে শান্তরা পাই। পথ বলে দাও, পথ বলে দাও। আদিম যুগে মানুষ ছিল বন মানুষের রূপে, একটু সভ্যতা ছিল তাদের মধ্যে। মনে বাজারে যা পেত তাই খেত। আস্তে আস্তে সেই বন মানুষগুলো সভ্য মানুষে পরিণত হলো। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে সেই বন মানুষগুলো আবার বন মানুষে ফিরে যাচ্ছে। তাই তো চারিদিকে অসহায় নারীদের আত্মচিৎকার, খুন হয়ে যায় তাবুসে মালিকের বাবা, রিজাউনের মা, সবাই নিয়তির কাছে টেবিল নিতে যাচ্ছে। হাতে ওদের রক্ত লেখার প্লাকার্ড। ওরা বলছে, জাগো নওজোয়ান, আমাদের প্রতিবাদে রক্ত লেখায় লাল হয়ে লেখা আছে দেয়ালের গায়ে। শুরু হবে সত্যের সংগ্রাম। জাগো নওজোয়ান, আমাদের প্রতিবাদে রক্ত লেখায় লাল হয়ে লেখা আছে দেয়ালের গায়ে। শুরু হবে সত্যের সংগ্রাম। জাগো নওজোয়ান। আরো বহু দুর্গম পথ পার হতে হবে, নির্মম হানবে আঘাত বুকে নিতে হবে। আরো বহু দুর্গম পথ পার হতে হবে, নির্মম হানবে আঘাত বুকে নিতে হবে। সত্যের জন্যে প্রাণ দিতে হলে হাসি মুখে দিয়ে যাবো দায়। জাগো নওজোয়ান, আমাদের প্রতিবাদে রক্ত লেখায় লাল হয়ে লেখা আছে দেয়ালের গায়ে। শুরু হবে সত্যের সংগ্রাম। নারান্দা, আমাকে তুমি চিনতে পারছো না? নারান্দা, আমাকে চিনতে পারছো না? চিনতে পেরেছি, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি তো ইংরেজদের বুকে আঘাত না মাতঙ্গিনী হাজরা। নারান্দা, তুমি তো অনার্সের আশ্রয় দেয়া ভগিনী নিবেদিতা। পুরুষ শাসিত সমাজে স্বাধীনতার ঝান্ডা রণ সুবর্ণলতা। না 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 না, আমি বর্ণিশিকা। তুমি একবার আমাকে মনে করার চেষ্টা করো, মনে করে দেখো ছোটবেলায় তুমি আমাকে কোলে নিয়ে এই নদীর চরে কত ঘুরে বেড়াতে, আমাকে তুমি কত চকলেট কিনে দিতে। মনে করার চেষ্টা করো না নালন্দা। আরে না 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 না, আমার কিছু মনে করে নেই, আমার কিছু মনে করে না। মনে করার চেষ্টা করলে না মাথার মধ্যে তীব্র যন্ত্রণা। তোমার এই অবস্থার জন্য দায়ী কে নালন্দা? ওই বিলাস বর্মন। হ্যাঁ বন্ডি, ওই বিলাসদার 2 নম্বরই কাজের জন্য নালন্দা প্রতিবাদ করেছিল। তাই বিলাসদার লোকেরা নালন্দার বউকে নৃশংসভাবে পুড়িয়ে মারে। আর সেই শোকে দুঃখে নালন্দা পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ও নজরুল ইসলাম। তখন এত করে বললাম ওইসব বিদ্রোহ করতে চাও না, চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও। শুনলো না আমার কথা। এখন থাকো
এখানে কি করছো? প্রেম করছো? প্রেম করা ভালো জানো, প্রেম করা খুব ভালো। প্রেম করলে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে। এই খোকা শোনো শোনো শোনো, তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ খুব ভালোবাসি। একটা কথা মনে রেখো ভাই, আমার জীবনটা হচ্ছে লম্বা হাই রোড, আর প্রেম প্রেম সেই হাই রোডের উপর ঝুলেটা ছোট দূরপাল্লের একটা বাস। সেখানে কত গ্রাম নগর সার পাহাড় পর্বত পার হয়ে একটা একটা স্টেশন পার হয়ে তোমাদের সেই প্রেমটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেকটা স্টেশন তোমরা হাতে হাত ধরে পার হবে। তারপর তারপর তোমরা তখন নির্দিষ্ট জংশনে পৌঁছবে। তখন ওই সেদুর কোটো থেকে একটু সেদুর নিয়ে উড়িয়ে দেবে সেদিতে। কিন্তু একটা কথা মনে রাখো ভাইয়া, ওই সন্ধ্যের বেলাকার যেন তোমাদের বাসের টায়ারটা পাংচার না হয়ে যায়। তাহলে তখন দেখবে শুধু নিরাশার অন্ধকার, নিরাশার অন্ধকার, শুধু হাহাকার হাহাকার আর হাহাকার। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নৈতিকতার ফলন দেখেও, মানবতার স্মরণ দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র নিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অরণ্যগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে তুমি এতদিন কি করেছো? আমি? হ্যাঁ তুমি 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 না একজন সাংবাদিক, তাহলে তুমি কেন পারোনি? তুমি কেন সবকিছু মেলা নিয়ে মাথা নিচু করে বসে আছো বলো? চুপ করে থাকা ছাড়া এই বন পলাশির মানুষের যে আর কোনো উপায় নেই বডনি। মনসুর, মনসুর তোর আমার বন্ধু হয়ে যদি কথা বলিস তাহলে আমি এখন কি করবো বল? আরে অধিকারী কাকাও তো প্রতিবাদ করেছিল, কিন্তু কি ফল হলো? চক্রান্তের শিকার হয়ে সে সন্ত্রাসের কাজে তাকে মাথা নোয়াতে হলো। আজকের দিনে তার পরিবারটা কে দেখবে বলতে পারো? অধিকারী মোটেও ভালো লোক ছিল না মনসুর, বেআইনি অস্ত্র পাচার করতো। ওর ডেড বডির কাছে প্রচুর অস্ত্র পাওয়া গিয়েছে, আমি নিজে সে সংবাদ ছাপিয়েছি। চোখের সামনে যা দেখবে সবসময় সেটা সত্যি নাও হতে পারে সিদ্ধার্থ। ডেড বডির কাছে অস্ত্র পাওয়া গেছে মানেই কিন্তু অধিকারী কাকা যে বেআইনি অস্ত্রের ব্যবসা করতো এটা কিন্তু কোনোভাবে প্রমাণ হয় না। আচ্ছা সিদ্ধার্থ, তুমি শ্মশানে গেলে দেখতে পারবে অনেক অনেক ডেড বডি শোয়ানো আছে এবং তাদের প্রত্যেকের ওপরে রয়েছে টাটকা তাজা ফুল। তুমি কি এটা প্রমাণ করবে তাই বলে যে ওই মানুষগুলো প্রত্যেকে জীবিতকালে ফুলের ব্যবসা করতো? এটা পরিবর্তনের যুগ সিদ্ধার্থ, এটা পরিবর্তনের যুগ। এই সমস্ত মানুষগুলোর প্রত্যেকে প্রতিবাদ আর প্রতিরোধের যে ভাষাগুলো হারিয়ে গেছে, আমাদের উচিত সেইগুলো ফিরিয়ে আনতে হবে। তুমি বিলাসবর মুখকে চেনো না বন্নি? হ্যাঁ, ও পারে না এমন কোনো কাজ নেই, তাই তুমি কথা বলছো। ঠিক আছে ঠিক আছে, বিলাস বর্মনের হয়ে তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা করার আমি করব। আমি করব, ওই শয়তানটাকে আমি নিজে হাতে শাস্তি দেব। ওর কাছে রস পাসাতে আমি তো ঢিল ছুড়বই।
ওর আমি এমন হাল করব যাতে ও জীবনে ভুলতে পারবে না। তারপর আমি নারায়ণ দাসকে খুন করার অপরাধে কাল ওর নামে গিয়ে থানায় একটা ডায়েরি করে আসবো। বন্নি শিখা, আরে বাবা সিদ্ধার্থ, মনসুর, তোরা সবাই এখানে আছিস দেখছি। একটা বলে আমি ছুটতে আসছি রে। এই নে, একটা শাড়ি এনেছি, দেখ দারুণ শাড়ি। আর মনসুর, তোর জন্য এনেছি গাঙ্গুরামের লাড্ডু। হ্যাঁ, সিদ্ধার্থ তোর জন্য নিয়ে এসেছি এই সুন্দর একটা পেন। এই পেনটা দিয়ে না তুই খবর লিখবি। আচ্ছা ঠিক আছে, সরি তো হয়েছে বলতো, আমি বুঝতে পারছি না। বলছি অনেক দিনের পর আমার স্বপ্ন সার্থক হতে চলেছে। জানিস বোন, জানিস আমাদের আর অভাব থাকবে না। অভাবের কালো মেঘটা সরে গিয়ে দেখা দেবে সুখের সূর্য। আমাকে আর মাসের শেষে বন্ধু বান্ধবদের কাছে হাত পেতে ধার চাইতে হবে না। না বুঝতে পারলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তুই কি লটারি পেলি নাকি? লটারি নয় রে বোন, লটারি নয়। তাহলে কি? আমি দেবতার পরশ পেয়েছি, আর সেই দেবতা আমাকে চাকরি দিয়েছে। হ্যাঁ, চাকরি দিয়েছে। কার কাছে চাকরি পেয়েছিস বল, কি তোকে চাকরি দিয়েছে? বিলাস বর্মনের কারখানায়। হ্যাঁ রে বোন, হ্যাঁ, বিলাসদা নিজে ডেকে আমাকে চাকরি দিয়েছে। ওই কারখানার সুপারভাইজার আমি। মাস গেলে মাইনে পাবো 40,000 টাকা। তাই তো গায়ের 10 জন লোক বিলাসদার নামে বাজে কথা বললেও বিলাসদা কিন্তু আমার কাছে দেবতা। চুপ কর দাদা, চুপ কর। যে মানুষটাকে নিজের স্বার্থের জন্য তুই দেবতার আসনে বসাতে চাইছিস, তুই জানিস না যে ওই মানুষটা গ্রামের প্রত্যেকটা মানুষের ক্ষতি করেছে। তাতে আমার কি? আমি তো আমার স্বপ্নটাকে হাতের মুঠোর মধ্যেই পাচ্ছি। বাহ দাদা বাহ। নিজের স্বার্থের জন্য, শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য গোর্খাল্যান্ডের মতো পশ্চিমবাংলার বুক থেকে পাহাড়টাকে আলাদা করতে চাইছিস। চাইছি। আপনি বাঁচলে বাপের নাম। এটাকে বাঁচা বলে না দাদা, এটাকে বাঁচা বলে না। এই চাকরি তুই ছেড়ে দিবি, এই চাকরি তুই করতে পারিস না। কখনো না। একবারও কি ভেবে দেখেছিস এতগুলো বছর আমি কেমন করে কাটিয়েছি? নিজে না খেয়ে টিউশনি করে তোকে মাসে মাসে টাকা পাঠিয়েছি। একবারও কি ভেবে দেখেছিস অভাবের বোঝাটা মাথায় চাপিয়ে নিয়ে আমি কিভাবে তোকে লেখাপড়া শিখিয়ে বড় করেছি? আর আজ যখন একটা ভালো চাকরি পেয়েছি, দুটো পয়সার মুখ দেখতে চলেছি, তখন তুই সেই চাকরিটা আমাকে করতে নিষেধ করছিস? কখনো না দাদা। তোর এই কথাটা আমি রাখতে পারবো না। বিলাস বর্মনের দেওয়া চাকরিটা আমি ছাড়বো না বন্যে শিখা, আমি ছাড়বো না। দাদা আমার কথাটা বোঝেন। এই মনসুর দাদা আমার কোনো কথা না শুনে চলে গেল, কিন্তু তুই তো দাদার বন্ধু, বল আমার ওই দাদাকে একটু বুঝিয়ে বল না, প্লিজ একটু বুঝিয়ে বল। তুই তো জানিস বনি, সজল একবার মুখ থেকে যেটা বলে সেটাই ও করে। কিন্তু বিলাস বর্মনকে ও যখন একবার দেবতার আসনে বসিয়েছে, আমরা যতই বোঝাই বন্নি, ও কিছুতেই কারোর কথা শুনবে না বন্নি, কিছুতেই না। তুমি মাথা নিচু করে আছো কেন মাথা নিচু করে আছো? কিছু একটা করো প্লিজ, কিছু একটা করো। আমি আর কি করব বন্নি? অভাব তোমার দাদাকে ক্লান্ত করে দিয়েছে, আর সেই সুযোগে বিলাস বর্মন তোমার দাদার ক্লান্ত শরীরটাকে সোনার খাটে শুইয়ে দিয়েছে। আরামে তোমার দাদার চোখ হয়ে গেছে বন্ধ। এখন ওই বন্ধ হয়ে যাও অন্ধ মানুষের ঘুম আমি তো কোন ছাড়, খোদ ভগবান ভাঙাতে পারবে না, কোনো দিন না। বিলাস বর্মন আর বিলাস বর্মন একটাই নাম, শুধু বিলাস বর্মন। বুঝতে পেরেছি বিলাস বর্মন। শুরুতেই তুমি ঘোড়ার আড়াই পাঁচালে কিস্তিবাদ করতে চাইছো। আমিও বন্যি শিখা, এত সহজে আমি তো তোমাকে ছেড়ে দেব না বিলাস বর্মন। তোমার কাছে রাজপ্রাসাদে আমি তো ঢিল মারবই। আজকে যারা তোমার ভয়ে মুখ বন্ধ করে আছে, কাল তোমার বিরুদ্ধে তারাই করছে উঠবে। তোমাকে আমি এমন হাল করব যে আগামী জন্মে এই পৃথিবীতে কেউ বিলাস বর্মন হয়ে জন্মগ্রহণ করবে না। তুমি ঘুমের ঘরে ভয়ে চিৎকার করে বলে উঠবে, মেয়ে তো নয়, বন পলাশির বন্যি শিখা। গড আল্লাহ ভগবান, এ যেন দেবী চৌধুরী রানী সকাল থেকে এটা কর সেটা কর বলে চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। আচ্ছা আপনারা বলুন তো,
একা হাতে কি এত কাজ সামলানো যায়? আর এ বাড়ির যে বুড়ি, বড় খিচে মিটে বুড়ি, কাজ নেই কর্ম নেই, বাড়িটাকে যেন ধর্মস্থান করে ফেলেছে। আর সারা বাড়ি শুধু গোবর জল ঝাড়া দিচ্ছে, আর গোবরের গন্ধে বাবারে বাবা সারা বাড়ি যেন ভোমো করছে। ইচ্ছে করছে বাড়ি ছেড়ে যেন আমি পালাই। 24 ঘন্টায় তো 42 বার বলছিস কাজ ছেড়ে দিয়ে পালাবি। তা কাজ ছেড়ে দিয়ে কোথায় যাবি রে অলসর ব্যাগটা? বইয়ের কাছে চলে যাব। সেই মুখপুরীর সঙ্গে তো ঝগড়া করে চলে এসেছিস, সেখানে যাবার আর তোর মুখ আছে? ওই দিনে ওই ঘটনার পর কান্না রাগ হয় বলো তো দেখি ঠাকুমা? ও কি করেছে তুমি জানো? কি করেছে? আমি কলকাতার কারখানায় কাজ করতাম, 1 বছর আমি বাড়ি যাইনি। আচ্ছা, 1 বছর পর যখন বাড়িতে গেলাম, গিয়ে কি দেখলাম জানেন? কি? আমার বইয়ের কোলে বাচ্চা। আমি রেগে গিয়ে বউকে জিজ্ঞাসা করলাম, 1 বছর তো আমি এ বাড়িতে আসিনি, তোর কোলে বাচ্চা এলো কোথা থেকে? তখন আমার বউ হেসে হেসে বলল, তুমি আসনি তা কি হয়েছে, বাড়িতে তো আমিই ছিলাম। তোর বউ তো ঠিকই করেছে, এতে রাগ করে আমার কি আছে? তোকে কষ্ট করতে হলো না, অথচ তোর বংশ বৃদ্ধি হয়ে গেল। তুমি যে কি বললাম না, গাই বাছুর আছে জোড়া, নাতির আমার কপাল পোড়া। গাই বাছুর আছে জোড়া, নাতির আমার কপাল পোড়া। নাতি আমার জাবর কাটে, গাই ধরেছে অন্য ছোড়া। নাতি আমার জাবর কাটে, গাই ধরেছে অন্য ছোড়া। গাই বাছুর আছে জোড়া, নাতির আমার কপাল পোড়া। গাই বাছুর আছে জোড়া, নাতির আমার কপাল পোড়া। থামলাম। কোথায় আমার কাঁচা খায়ে মলম লাগাবে তা নয়, শুধু দুনার ছেড়ে দিচ্ছে। আচ্ছা বলো তো ঠাকুমা, এই গাঁ ছেড়ে আমি শহরে এসেছি কলকাতার কাজে, বাড়িতে আমার বউ একা, একটা মাত্র বউ, কাঁদবে মালা, তাকে ছেড়ে যে আমি কিভাবে আছি তোমরা বুঝতে পারছো না, ভগবান ছাড়া কেউ জানে না। আজ প্রায় 6 মাস হয়ে গেল আমি বাড়ি যাইনি, আমি বাড়ি যাব। যাসনি ঠিকই, কিন্তু যেতে বারণ করেছে কে? যাবি তো যা, এখনই ঘুরে আয়, কারণ মাসখানেক পর তোর আর কোনো ছুটি পাবি না। কেন রে? কেন রে খোকা? মাস সকালের পর ছুটি পাবে না কেন? কারণ আমি সিদ্ধার্থর বিয়ে ঠিক করে আসছি। কি বললেন কর্তা? ছোটবাবুর বিয়ে? কি আনন্দ, কি আনন্দ! হ্যাঁ রে। ভাবছি ডুবিয়ে। হ্যাঁ রে, এখনই আমি ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে ছুটতে ছুটতে আসছি। যাক, তবু ভালো, মরার আগে নাক বউয়ের মুখটা দেখে যেতে পারবো। তা হ্যাঁ রে খোকা, বিয়ের জন্য পুরুত মশাই কোন তারিখটা দিল? আগামী মাসের 10 তারিখ, বুধবার গোধূলি লগ্ন। হ্যাঁ, আগামী মাসের 10 তারিখ? তাহলে তো হাতে আর বেশি সময় নেই। ভট্টাচ বাড়ির একমাত্র বংশধরের বিয়ে বলে কথা, এতগুলো কাজ তুই একা হাতে সারবি কি করে? করতে হবে মা, সামলাতে হবে, কারণ আগামী মাসের 10 তারিখ ছাড়া আর ভালো লগ্নই পেলাম না। গড আল্লাহ ভগবান, আপনি চিন্তা করবেন না কর্তা, আমি আছি না, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ আমি একাই সামলে নেব। হ্যাঁ এই, এই, শোন, খুব যে বড় বড় কথা বলছিস, শোন, ওই চণ্ডী মণ্ডপে সিধু ক্যারাম খেলছে, এখনই গিয়ে বল আমি ডাকছি। আচ্ছা, এবারে হবু বরকে বিয়ের টোপর পরানোর জন্য আমি একদম ধরে নিয়ে আসছি। ছোট বাবু, ছোট বাবু। দেখেছো মা, দেখেছো, সিধুর বিয়ে হবে শুনে বেটার চোখটা আনন্দে চকচক করে উঠলো। হ্যাঁ, আনন্দ তো হবেই রে খোকা, আনন্দ তো হবে, সবারই তো আনন্দ হবে, কিন্তু আমার যে বড্ড বৌমার কথা মনে পড়ছে। অতীতটাকে আমি ভুলতে চাই, আমি ভুলতে চাই। খোকা, হ্যাঁ মা, বিদিশা স্বার্থবারের মতো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। সিধুর বয়স যখন 4 বছর, সেই 4 বছরের শিশুকে আমার কোলে তুলে দিয়ে সেই যে হাসপাতালে ভর্তি হলো, আর সে ফিরে এলো না মা, আর ফিরে এলো না। আচ্ছা মা, তুমি বলতে পারো কি অন্যায় আমি করেছিলাম? কেন কেন কেন
শিরিষাকে আমার কাছ থেকে চিরতরে ওরে খোকা, নিয়তির নিষ্ঠুর পদক্ষেপ পাল্টে দেবার ক্ষমতা যে স্বয়ং ভগবানেরও নেই। আর আমরা তো কোন ছাড়। তাছাড়া ওই সিধুর কাছে তুই ওর বাবা, তুই ওর মা, তাই তো ওর বিয়ের সমস্ত দায়িত্ব তোর। এই ভরচাষ বাড়ির ঝাড়বাতিগুলো তোকেই তো নিজে হাতে জ্বালাতে হবে। শুধু কি তাই ঠাকুমা, এ বাড়ির দায়িত্ব নেওয়ার পাশাপাশি সমগ্র বনপলাশী গ্রামের দায়িত্ব কাকাবাবুকে তো নিতে হবে। কি বাবা বিলাস, তুমি এখানে কেন কাকাবাবু, আমি কি আসতে পারি না? আজ এতগুলো বছর তুমি এই গ্রামে আছো, কই কোনোবার তো দশমীর পর বিজয়া করতে আসোনি। আজ হঠাৎ তুমি ঠাকুমা খুব আঘাত পেয়েছে নিশ্চয়ই। এই কথা, সব বিজয়ের প্রণাম আমি একসঙ্গে করে নেব। না না না, থাকবে কেন? আরে বাবা, এই বনপলাশী গ্রামে একমাত্র গুরুজন বলতে তো আপনি, প্রণাম আমাকে করতেই। তা এখন এই বাড়িতে আসার কারণটা জানতে পারি কি? বলছিলাম, কারণটা বলার আগে শুনেছি বিজয়ার প্রণাম করলে আপনি নাকি তাকে নারকেল নাড়ু খাওয়ান, তা আমাকে নাড়ু খাওয়াবেন না? নারকেল নাড়ু খেতে তো তুমি এ বাড়িতে আসোনি বিলাস। তবে যে কাজের জন্য এসেছো সে কাজটা মিটিয়ে মানে বিদায় হও। আর হ্যাঁ, নারকেল নাড়ু যদি সত্যি তোমার খেতে ইচ্ছে হয় তাহলে ওই বিজয়াতেই এসো। দশমীর পরে আমি ওই লক্ষ্মী ঠাকুর ভাসানো পর্যন্ত দেই নাড়ু, ও তাই? এরপরে এলে দেই ঝাড়ু। এবার তুমি ঠিক করে নাও কোনটা খাবে, নাড়ু না ঝাড়ু? ঠাকুমা খুব মজার কথা বলে, তাই না? হ্যাঁ, মজার কথা বলে, কিন্তু বিলাস তোমার এখানে আসার কারণটা কিন্তু এখনো জানতে পারলাম না। বলছিলাম, শুনলাম সিধুর সঙ্গে নাকি বন্যের বিয়ে ঠিক করেছেন। হ্যাঁ, কেন? তোমার কি কোনো আপত্তি আছে? ছি কাকা, ওই আপনি কি বলছেন? খবরটা শোনার পর থেকে তো আনন্দে আমার মন একেবারে নিচে উঠেছে। হ্যাঁ কাকাবাবু, আমি হতে পারি এই গ্রামের কোনো বাসিন্দা নই, কিন্তু এত বছর এখানে থাকার পরে আপনারা তো সবাই আমার আপনজন। ওই সিধু আমার ভাইয়ের মতো, আর তাই পকেট ভর্তি টাকা নিয়ে মানুষ কিনতে এসছো, তাই না বিলাসদা? তুমি অবশ্য আমার দাদাকে দিয়ে, এখন আমাকে জব্দ করার জন্য কাকা বাবুকে কিনতে এসেছো, দুর্নীতির দোকানদার বিলাস বর্মন। ও মা, বন্নি কত বড় হয়ে গেছে, দেখে একেবারে মন প্রাণ সব জুড়িয়ে গেল। নাটক করো না বিলাসদা, নাটক করো না। তুমি এই গ্রামে আসার পর থেকে আমি যেখান থেকে এসেছি সেখান থেকে তোমার নামে নানান কথা শুনতে পাচ্ছি। মিথ্যে বন্নি, মিথ্যে, সব মিথ্যে। তুমি বিশ্বাস করো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি দুপ্রাতা রামকৃষ্ণ কথামৃত না পড়ে জলস্পর্শ করি না, আর সেই আমি কিনা করবো মানুষের ক্ষতি। ও আচ্ছা, খুব ভালো কথা। একটা কাজ করো তাহলে তুমি, তোমার যে ইট খোলার কাছে 2 বিঘা একটা জমি আছে। হ্যাঁ, গ্রামে তো কোনো কলেজ নেই, তুমি তো জানোই। ওই জমিটা তুমি বরং গ্রামে কলেজ করার জন্য দান করে দাও। দিলাম কি? তোমার সাদের জমিটা তুমি কলেজ করার জন্য দান করে দিচ্ছ? শুধু কলেজ করার জন্য জমি দান করছি না, আমি এই গ্রামের দায়িত্ব আপনার হাতে তুলে দেবো। হ্যাঁ, আমি যেটা বলছি ভালো করে শুনুন। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর আমি চাই এই নির্বাচনে আপনি দাঁড়ান এবং আপনাকে জেতানোর দায়িত্ব সবটাই আমার। তারপর আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করব, আর আপনি এই বনপলাশী গ্রামটাকে সোনায় সাজিয়ে দেবেন কাকা বাবু। আমি নির্বাচনে দাঁড়াবো? হ্যাঁ, দাঁড়াবেন, এবং সব ব্যবস্থা আমি আপনাকে করে দেবো। না, এ আমার দ্বারা হবে। বন্নি বলছিলাম কি, কাকাবাবুকে বোঝাও তুমি। আমি মানছি আমি খারাপ, আমি এই গ্রামের অনেক ক্ষতি করেছি, কিন্তু তুমি তো জানো কাকাবাবু তো এই গ্রামের কোনো ক্ষতি করবে না, বোঝাও। হ্যাঁ কাকাবাবু, বিষয়টা ভেবে দেখার আছে। দেখুন, কাউকে না কাউকে একজনকে তো দায়িত্ব নিতেই হবে গ্রামের মঙ্গলের জন্য, তাই না? বনপলাশীর ভালো হোক, সেটা আমিও চাই রে বন্যে, কিন্তু এত বড় দায়িত্ব সামলানো না, আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তোমরা আমাকে একটু ভাববার সময় দাও, বন্নি, কেমন লাগছে? এবার তো আমার প্রতি আর তোমার কোনো রাগ নেই, তাই না? কলেজ করার জন্য জমি দিলাম, এই গ্রামের উন্নয়ন করার জন্য কাকাবাবুর উপরে দায়িত্ব তুলে দিলাম, তোমার দাদাকে চাকরি দিলাম। তবে বিশ্বাস করো, যা করেছি সব তোমার জন্য।
আমার জন্য করেছো? হ্যাঁ তোমার জন্য। তোমাকে যেদিন প্রথম দেখেছি না সেদিন থেকে আমি যেন কেমন হয়ে গেছি বুঝলে। আমি আমি দিনের বেলা তারা দেখছি, রাতের বেলা রোদ পোয়াচ্ছি। সত্যি লক্ষণগুলো একদম পাগলের। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। বিশ্বাস করো উনি, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি খুব ভালো করে জানো আমি সিদ্ধার্থকে ভালোবাসি, আর সিদ্ধার্থ ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারি না। আরে দূর পাগলি কথা বোঝে না। আরে বাবা বিয়ে তো তুমি সিদ্ধার্থ কি করবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে সিদ্ধার্থর সঙ্গে তোমার বিয়ে দেবো। হ্যাঁ আমি মানছি আমার খুব কষ্ট হবে, চোখের জল একেবারে নদীতে পরিণত হয়ে যাবে, কিন্তু কিন্তু সব সহ্য করবে। আমি শুধু চাই, কি চাও তুমি? আইবুড়ো ভাতের মতো আইবুড়ো ফুল সজ্জাটা তুমি আমার। চেঁচিও না, চেঁচিও না, কানে বড্ড লাগে। ছোটবেলায় যেখানে চিমটি কাটতাম আবার সেখানে চিমটি কেটে দেবো, ভালো লাগবে? হ্যাঁ জমি নেবে অথচ হামি দেবে না, তা বললে কি হয়? একটা কথা মনে রেখো বন্নি, তোমাদের মতো মেয়েদের জন্ম হয় শুধু আমাদের মতো পুরুষদের মনোরঞ্জন করার জন্য। একটু ভুল বললে কেন? হ্যাঁ কথাটা একটু ভুল বলে ফেললে। কি ভুল বললাম? আসলে ঠিক আমাদের মতো মেয়েদের জন্ম হয় তোমাদের মতো পুরুষদের মনোরঞ্জন করার জন্য নয়। কিসের জন্য? আমাদের মতো মেয়েদের জন্ম হয় তোমাদের মতো জানোয়ারগুলোর কানের পাশে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তুমি আমাকে চড় মারলে। কি করবো বলো, কত আশা করে তুমি আইবুড়ো ফুল সজ্জা করতে এসেছিলে, কিন্তু এই জন্মে সেটা সম্ভব না, তাই একটা আইবুড়ো চট তোমাকে মারলাম। কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, বিশ্বাস করো খুব 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 ভালো লেগেছে। এই চটটা তুমি আমার গালে মেরেছো তো, দেখো 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 বুকটা কেমন ধকপক ধকপক করছে দেখো। তোমার তাই? তাহলে এখন থেকে একটু সাবধান হয়ে যাও বিলাসদা। বলা যায় না এই ধরপড় করা বুক নিয়ে বেশি ফরফর করতে গেলে যদি আবার হার্ট ফেল হয়ে যায়। বন্নি, জীবনটা হলো একটা ক্রিকেট খেলার মতো, আবেগ দিয়ে খেলা জেতা যায় না। ভারত হেরে গিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। খুব কঠিন খেলা, 4, 6, নো বল, হোয়াইট বল, তা সব নিয়ম কানুন জেনে তবে মাঠে খেলতে নেমেছো তো বন্নি শিখা। তুমি এত ভেবো না বিলাস বর্মন, আসলে ওয়ানডে বলো আর টি20 বলো, সেঞ্চুরি না করে আবার আমি মাঠ ছাড়ছি না। আর একটা কথা, তোমার কফিনের শেষ পেরেকটা কিন্তু আমি বুঝবো বিলাস বর্মন। অসম্ভব অসম্ভব অসম্ভব, এ আমি কি শুনছি? বিলাস নাকি মানুষের ভালো করার জন্য ওই কাকা বাবুকে ভোটে দাঁড় করাচ্ছে। এই যে একেবারে ভূতের মুখে রাম নাম। ঠিক বলেছো বৌদি। আসলে কি জানো, এতদিন ভূতরা চারদিকে শুধু ভূতই দেখছিল, তাই ভূতের মতো আচরণ করছিল। এখন বন্যির মতো সীতার দেখা পেয়েই ভয়ে রাম নাম জপ করতে শুরু করে দিয়েছে। হেসোরা ঠাকুরপো হেসোরা, ওই লোকটাকে আমি খুব ভালো করে চিনি। কেউ যদি এক গলা গঙ্গা জলে নেমেও বলে বিলাস কারোর ভালো করতে চাইছে, তবুও যে আমি বিশ্বাস করতে পারবো না। তা ঠিক, তবে বৌদি এও তো হতে পারে পরিবর্তনের তুলির টানে যেমন বর্তমান ক্যানভাসের ছবির রংটা বদলে গেছে, তেমনি তো বিলাসদার চরিত্রটা বদলেছে, বদলেছে চেতনা, মনুষ্যত্ব, মানবিকতাও। সিদ্ধার্থ ঠিক কথাই বলেছে বৌদি। বিলাসদারের পরিবর্তন আমি নিজে লক্ষ্য করেছি। বিলাসটাকে আমি কিন্তু খুব ভালো করে চিনি ঠাকুরপো। ওই বিলাস বদলে গেছে এ কথা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। ওই লোকটার সাথে আমি রাতের পর রাত, দিনের পর দিন রাত কাটিয়েছি।
যেটা বলছো সেটা যদি সত্যি হয়, তোমাদের বিলাসদা যদি বদলে যেয়ে থাকে, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না ঠাকুরপো। জানো, রোজ যখন আমি শাখা সিঁদুর পরি, আমার বুকের অন্তর থেকে জ্বালায় দু চোখ বেয়ে আসে অশ্রু ধারায়, সেটা বদলে যেত আনন্দের অশ্রু ধারাতে। কিন্তু তোমাদের বিলাসদা যে বদলে গেছে, এর প্রমাণ আমি যতদিন না পাবো ততদিন আমার মনের অন্ধকারে কালো মেঘটা সরে যাবে না। ঠিক আছে বৌদি, ঠিক আছে, আমি কলকাতা থেকে ফিরে আসি, তারপর আমি নিজে হাতে তোমার দুঃস্বপ্নের কালো মেঘটাকে সরিয়ে দেব। তুমি কলকাতা যাচ্ছ নাকি? হ্যাঁ, 3 দিন থাকবো না, 3 দিনের জন্য কলকাতায় যাচ্ছি। হঠাৎ কলকাতায়? কারখানার মেশিনগুলো সব পুরনো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এই কথাটা বিলাসদা যেদিন আমার মুখ থেকে শুনেছে, সেদিনই সিদ্ধান্ত নিয়েছে যে মেশিনগুলো সব বদলাতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে শ্রমিকদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। আর সেই মেশিনগুলো কেনার দায়িত্ব পড়েছে আমার উপর। বুঝেছি। হ্যাঁ, এই 3 দিন আমি থাকবো না, আমার বোন নিয়ে একা বাড়িতে থাকবে। তুই ওকে একটু দেখিস ভাই। আরে সেই দায়িত্বটা না দিলে আমার ঠাকুরপো কিন্তু খুব সুন্দর করে সেই দায়িত্বটা পালন করবে। হ্যাঁ বৌদি, আরে আমি কিন্তু সব জেনে ফেলেছি ঠাকুরপো। আগামী 10 তারিখে তোমার সঙ্গে বন্নির বিয়ের ব্যাপারটা। তবে কিন্তু শুধু আমি নই, এই গ্রামের প্রতিটা মানুষই জানে। আরে জানবে না কেন, কার বোনের বিয়ে হচ্ছে দেখতে হবে তো। এই সময় যদি আমার বাবা মা বেঁচে থাকতো না, তাহলে হয়তো বোনটার বিয়ে আরো ধুমধাম করে দিতে পারতো। জানো বৌদি, ছোটবেলা থেকে একটা ধোঁয়াশা আজও আমার কাটলো না। আমার বেশ আবছা মনে পড়ছে আমার বন্নি শিখার, আমি তখন খুব ছোট। আমার বাবা না খুব টেনশন করতো। কারখানা থেকে যে টেন্ডারগুলো পেত, একের পর এক হাতছাড়া হয়ে চলে যেত অন্য কোম্পানির কাছে। একদিন আমার বাবা কারখানা থেকে উদ্ভ্রান্তের মতো ছুটতে বাড়িতে এসে মাকে বলল, আমি থানায় যাব। তখন আমাদের গায়ের ওই থানার বড়বাবু ছিলেন আমাদের গায়ের ওই পাগল নারান্দা। বাবা থানাতে যায়, তারপর থানা থেকে বাবা বাড়িতে ফিরে আসে হাসি মুখে, মাকে বলে খেতে দিতে, মা বাবাকে খেতে দেয়। তারপর আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, বাবা বমি করতে থাকে। আমি আর ওই বিলাসদা বাবাকে নিয়ে চলে যাই হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে অপেক্ষা করছি। এমন সময় খবর আসে বাড়িতে মাও অসুস্থ হয়ে পড়েছে। আমি ছুটতে বাড়িতে গিয়ে আমার মাকে নিয়ে এসে ভর্তি করে দিই। জানা যায় খাবার থেকে ফুড পয়জন হয়ে গেছে। পরের দিন সকালবেলায় 1 ঘন্টার ব্যবধানে বাবা মা দুজনেই মারা যায়। বৌদি, মারা যাওয়ার আগে ওরা দুজনে আমার হাত দুটো ধরে বলেছিল, সজল, তোর ছোট্ট বোনটাকে রেখে গেলাম, ওকে তুই মানুষ করিস। তোরা বিশ্বাস করো বৌদি, বিশ্বাস কর সজল, বাবা মারা যাওয়ার পর আমি হয়ে পড়ি অসহায়। কারখানাটা যে করেছিল না, ব্যাংক থেকে লোন নিয়ে বাবা কারখানাটা করেছিল। বাবা মারা যাওয়ার পর ব্যাংক কর্মীরা বাড়িতে এসে হামলা দেয়। তারা বলে, তোমার বাবা যে লোন নিয়েছিল সেই লোনটা তো শোধ হয়নি, তাই তোমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমরা করায়ত্ত করব। তারা নিয়েও নিল। আমি তখন বিভ্রান্ত পথে অসহায়, আমি একমাত্র বোনকে মানুষ করার জন্য শুরু করি কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রমের বিকল্প যে কিছু নেই, তার নিদর্শন যে তুমি ভাই। আমি জানি বৌদি, আমি জানি। দেখো ঠাকুর সব ঠিক করে দেবে। আর সেই জন্যই তো, সেই আশাতেই তো আছি বৌদি। যাক, এনিওয়ে, আমাকে না ভোরের ট্রেনে কলকাতায় যেতে হবে। 3 দিন থাকবো না। আমার বন্নি শিখা একা বাড়িতে থাকবে। সিদ্ধার্থ, বৌদি আসছি। সিদ্ধার্থ, আমার বোনটাকে তুই দেখিস। আমি আসছি। ভোরের ট্রেনটা আমাকে ধরতেই হবে। সাবধানে যেও ভাই। আচ্ছা বৌদি, এতদিন বাবার মুখে শুনেছিলাম কোম্পানির লসের জন্য নাকি সজলদার বাবা মা বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু এখন সজলদার মাকে যা শুনলাম তাতে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এত বড় বেইমানি কে করতে পারে? পুরনো ব্যাপারটা তুলে কি লাভ ভাই? লাভ আছে বৌদি, লাভ আছে। দিনকাল পাল্টে গেছে, মাটি খুঁড়ে কিছু মানুষের হাড়গোড় পাওয়া যাচ্ছে বলে প্রশাসন নড়ে চড়ে বসেছে। আদালতে কেস উঠছে, নেতা থেকে আমরা গ্রেপ্তার হচ্ছেন, আবার কেউ জামিনে লুকিয়ে বেড়াচ্ছে। আচ্ছা বৌদি, বিলাসদা এই ব্যাপারে তোমাকে কিচ্ছু বলেনি? তোমাদের বিলাসদা 24 ঘন্টার মধ্যে আমার সঙ্গে 24টা কথাও ভালো করে বলে না ভাই। ওই মানুষটা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, আর নিজেকে ছাড়া কিচ্ছু চেনে না। তাই তো একা কিন্তু যন্ত্রণা বুকে নিয়ে বেড়াতে হচ্ছে। বৌদি,
সজলদাকে বললে না যে চিন্তা করো না, ওপরওয়ালা আছে। এখন আমি তোমাকেও সেই একই কথা বলছি, চিন্তা করো না বৌদি, ওপরওয়ালা আছে। এই রে বৌদি, ভুল হয়ে গেছে, আমাকে একটু পাশের গ্রামে যেতে হবে। পাশের গ্রামে? পাশের গ্রামে কেমন যাবে ভাই? আর বলো না, একটা নাবালিকা মেয়েকে তাদের বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল। মেয়েটা এখনো পড়াশোনা করতে চায়, বিয়ে করতে চায় না। পুলিশ গিয়ে বিয়েটা বন্ধ করেছে। আমাকে আবার ওই খবরটা কলকাতার হেড অফিসে পাঠাতে হবে। তাহলে তাড়াতাড়ি যাও ভাই, সাংবাদিক বাবু খবর লিখতে পাশের গ্রামে চললো। মানবতার কলম ধরে জনগণের কাগজে সভ্যতার খবর লিখতে সাংবাদিক চলল পাশের গ্রামে। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে থাকার নাম মরণ। এগিয়ে যাব জীবনে পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবনে পাবো, পিছিয়ে থাকবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে থাকার নাম মরণ। এগিয়ে যাব জীবনে পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব জীবনে পাবো, পিছিয়ে থাকবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন। ভালো লাগে না, ভালো লাগে না এই বিলাস বর্মনের চাকরগিরি করতে, একদম ভালো লাগে। কিন্তু কি করব, কি করব? টাকার কথা ভেবে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। এই যেমন ধরুন আজকের কথা, আর সকাল থেকে বাতে তালুটা চুলকাচ্ছে, ভীষণ চুলকাচ্ছে, মানে টাকা আসবে, কিন্তু কিভাবে টাকা আসবে সেটাই তো এখনো বুঝতে পারছি না। কি করে আসবে টাকা? এসে গিয়েছেন? কেক! ও তুমি, আমি তো ভাবলাম বুঝি টাকা এলো। তা কি ব্যাপার বলো তো স্বপন, বিলাসবাবু হঠাৎ ফোন করে এখানে মানে হাত খোলাতে ডেকে পাঠালেন কেন? তা বলতে পারবো না, আমাকে এখানে অপেক্ষা করতে বলেছেন, নিশ্চয়ই কোনো চক্কর টক্কর আছে। কিন্তু ভাই এভাবে আর কতদিন আমরা চক্কর কাটবো বলতে পারো? তুষারবাবু, জানো জানো স্বপন, মাঝে মাঝে না, মাঝে মাঝে আমার নিজের প্রতি নিজের ভীষণ ঘেন্না হয়, ভীষণ ঘেন্না হয়। রাতের অন্ধকারে আমার আমার অস্তিত্ব, আমার ঘুমন্ত অবচেতন মনটাকে জাগিয়ে বলে, তুষার, এই তুষার, কি করছিস, কি করছিস তুই? তোর আদর্শে যে পচন শুরু হয়ে গেছে, ওই খাকি পোশাকটা পরা তোর কোনো অধিকার নেই। তোর মাথায় অসুস্থ মানায় না, সত্যমেব জয়তো শব্দটা তোর শরীরে মানায় না, দুর্নীতি দমন করা অস্ত্র তোর কোমরে মানায় না। খুলে ফেল, খুলে ফেল ওই পোশাক, খুলে ফেল। তুষারবাবু, ঘুমটা আমার ভেঙে যায় রে স্বপন। তখনই চেতনাহীন কপালে বাষ্পের মতো জমা হয়ে যায় দুশ্চিন্তার গাম। জানেন তুষারবাবু, কলেজ লাইফে আমিও একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখতাম, কিন্তু পরে দেখলাম পুরো সমাজটা পাল্টে গিয়েছে। চুরি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, যেভাবেই হোক আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে এই সমাজ, আপনার আত্মীয় স্বজন সবাই বলবে বাহ বাহ বাহ। সারা জীবন মাস্টারি করার পর অবসর নিয়ে যে শিক্ষক মাসান্তে 5,000 টাকা পেনশন নিয়ে বাড়িতে আসে, তাকেই দেখে তার স্ত্রী, আত্মীয় স্বজন বলবে লোকটা অপদার্থ, এই সামান্য টাকায় কি সংসার চলে? রাইট, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। সেই জন্যই তো আমি আমার ন্যায় নীতি আদর্শ কর্তব্যগুলোকে ওই কর্তব্যে রেখে দিয়েছি। কলিযুগে ওইগুলোকে আর বের করতে যাবেন না স্যার, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমাকে দেখে চমকে উঠবেন না, কারণ আমিও আপনাদের মতনই স্যারের কথা অনুযায়ী কাজ করছি। হ্যাঁ সেটাই বুঝলাম, কিন্তু এই প্রকাশ্য দিবালোকে হাত খোলায় বিলাসবাবু কাজটা কি করতেন সেটাই তো বুঝলাম। আমার কাজটা খুবই সিম্পল, ফোন করে বন্নিকে এখানে ডেকে আনা। সেটা নাই বুঝলাম, কিন্তু এখানে হবেটা কি? কি খেলা 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 হবে? হ্যাঁ খেলা হবে, সতের সাথে